সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ২৬তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। বড় মেয়েটি, যার নাম লক্ষ্মী, তার গায়ের রং পুকুরের শ্যাওলার মতন, চামড়ায় মসৃণতা আছে। তার টানা টানা বড় বড় দুটি চোখ। হঠাৎ শহরে আনলে বোকা বোকাই মনে হবে, কিন্তু সেই প্রান্তর মধ্যবর্তী মাটির বাড়ির আঙিনায় তারাময় আকাশের নিচে সেই চোখ স্নিগ্ধ সরল মনে হয়। সূর্যর সৌন্দর্য পিপাসু দৃষ্টি ওর মধ্যেই অনেকখানি রূপ আবিষ্কার করে ফেলে, এবং রাত্রির বেলা পুকুরে আছাতে যাবার সময় সে যখন লক্ষ্মীর পিঠে হাত রেখে হঠাৎ বলে, তোমাকে খুব সুন্দর দেখতে, তখন আসলে সে কোনো মিথ্যা কথা বলে না। সেই রাত্রি, ঝিঝির ডাক ও নিম পাতার হাওয়ার মধ্যে এক ৫-১০ বর্ষীয়া গ্রাম্য কিশোরী মুহূর্তে অপরূপা হয়ে উঠতে পারে। এই মুহূর্তটির আলাদা কোনো মূল্য অনেকেই দেয় না, কেউ কেউ দেয়। লক্ষ্মীর ছোট্ট জীবনে এরকম কথা কেউ কখনো বলেনি। বিশেষত তাদের বাড়িতে যে ছদ্মবেশী রাজকুমারটি অতিথি হয়ে আছে, তার মুখে এই কথা শুনে সে কেঁপে ওঠে লজ্জায়। এক ছুটে পালিয়ে যায় পুকুর ঘাটে। সূর্যর আচমকা মনে পড়ে যায় শ্রীলেখার কথা। ক্রুদ্ধ অজগরের মতন সে এদিক ওদিক তাকায়, ঘন ঘন নিঃশ্বাস পড়ে, এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায়, যেন তার পা মাটিতে গেঁথে গেছে। এই নির্জন গ্রাম্য নিশীথে একবার শ্রীলেখার নাম ধরে প্রচণ্ডভাবে চিৎকার করে উঠতে ইচ্ছে হয়। শ্রীলেখা তাকে বড় দুঃখ দিয়ে গেছে। সূর্যর হাতে এখন অনেক কাজ, তার মধ্যে হরকুমারের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করাই অগ্রগণ্য, নইলে সে শ্রীলেখাকে অত সহজে ছেড়ে দিত না। একদিন সন্ধে থেকেই টিপটিপ বৃষ্টি পড়ছিল। মাঝরাতে চেপে বৃষ্টি এলো। সূর্য যে ঘরে শোয়, সে ঘরের চাল দিয়ে টিপটিপ করে জল পড়ে। সূর্য প্রথম কয়েকবার বিছানাটা এদিক ওদিক টেনে সরিয়ে নেয়, তারপর দেখা গেল কোনো দিকেই নিষ্কৃতি নেই। তখন সে সমুদ্রে শয্যা পাতার মতন মনোভাব নিয়ে বিছানাটা ঘরের মাঝখানে রেখেই শুয়ে পড়ে হাত পা ছড়িয়ে। পাশের গোয়াল ঘরের গরুটাও ভিজছে, তার ঘন ঘন গা ঝটপটানির শব্দ শোনা যায়। এই সময় দরজার ঝাঁপ ঠেলে লক্ষ্মী ঘরে ঢুকল। নিবিড় বিস্ময়ে বলল, আপনি কি জলের মধ্যে শুয়ে আছেন? আকাশে বিদ্যুৎ চমকালো, সে আলোয় ঝলসে উঠল লক্ষ্মীর মুখ, উদ্বেগ মাখা দুটি চোখ, চিবুক দিয়ে জল ঝরছে, যেন নদীর স্রোতে ভেসে আসা একটা নাম না জানা ফুল। সূর্য এক দৃষ্টে তাকিয়ে রইল তার মুখের দিকে। এই আর একটি মুহূর্ত। বিনা বাক্য ব্যয়ে সূর্য বিছানা থেকে তড়াক করে লাফিয়ে উঠে লক্ষ্মীর কাঁধ দুটো চেপে ধরল, জিজ্ঞেস করল, এত রাত্রিরে তুমি এসেছ কেন? ঘুম ভেঙে গেল? লক্ষ্মীর বিয়ের কথাবার্তা চলছে, তার সারা শরীরে লজ্জা। অবনত মুখে বলল, আমি জেগেই ছিলাম, ঘুম আসেনি। সূর্য লক্ষ্মীর বুকের কাছে শাড়ির আঁচল চেপে ধরে টান মারতে যাচ্ছিল। এখন পৃথিবীর কোনো শক্তি তাকে থামাতে পারবে না। এই বৃষ্টির নেশা ভরা রাত্রে একটি মেয়েকে নিরালায় দেখলে একটিমাত্র চিন্তাই তার মনে আসে, তার রক্তের গতিবেগ বেড়ে যায়। কিন্তু আর একবার বিদ্যুৎ ঝলকে লক্ষ্মীর মুখের দিকে তাকাতেই সূর্য থমকে গেল, একটা দীর্ঘশ্বাস ফেলে হাত সরিয়ে নিল। এও আরেকটা মুহূর্ত। সূর্যর মনে হলো মুখটি বড় অসহায়। এই মেয়েটি সূর্যকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। এই স্বপ্ন ভেঙে যাবার যাতনা যে কত মর্মান্তিক তাও জানে না। সূর্য তাকে ধমক দিয়ে বলল, তুমি ঘরে যাও, আমি ঠিক থাকতে পারবো। সূর্যর সারা জীবনে এই একবার মাত্র সংযমের পরিচয়। সে দিক বিদিক চিন্তা করে না, ভবিষ্যতে কখনো সে এরকম দুর্বলতার পরিচয় দেয়নি। লক্ষ্মীকে কেন সে ছেড়ে দিল তা সে নিজেই জানে না। লক্ষ্মী তাকে কিছুতেই ওই চালা ফুটো ঘরে থাকতে দিল না, জোর করে নিয়ে এলো তাদের ঘরের বারান্দায়। এর দুদিক খোলা হলেও মাথার উপর দিয়ে জল পড়ে না, পাশ দিয়ে ঝাপটা আসে শুধু। সেইখানে বিছানা পেতে দিল সূর্যর জন্য। বারবার বিছানাপত্র নিয়ে আসার জন্য উঠোন দিয়ে যাতায়াত করতে গিয়ে নিজেই বেচারা ভিজে গেল একেবারে। কিন্তু সূর্যর জন্য কিছু একটা করতে পারায়
তার জীবন যেন ধন্য। সূর্য শুয়ে শুয়ে সারা রাত ভাবতে লাগলো শ্রীলেখার কথা। সে শুনেছে শ্রীলেখার শ্বশুরবাড়ি খড়গপুরে। সে সময় পেলে সারা খড়গপুর শহরটা একবার চষে বেড়াবে। পরদিন তমনাশ ডাক্তার নিজেই চলে এলেন এ বাড়িতে। সূর্যকে ডেকে চোখ গরম করে রাগত সুরে বললেন, আমি আসতে চাইনি, আমার স্ত্রী জোর করে পাঠালেন। তেনার ধারণা তুমি রাগ করে নিজের বাড়ি থেকে চলে এসেছ, এখানে বেঘরে মরবে, তাই তোমাকে সাবধান করে দেওয়া আমার কর্তব্য। উপেন শঙ্কিতভাবে জিজ্ঞেস করল, কেন ডাক্তারবাবু, কি হয়েছে? আমার দাদাটি কোনো অপরাধ করেছেন? তমনাশ ডাক্তার বললেন, কোথায় কি করে এসেছেন সেটা জানার আমার কোনো দরকার নেই। এদের আমি ভালো করেই চিনি, গোয়ার ছোকরা যত সব। এই একজনের জন্য কি গ্রাম শুদ্ধ লোক বিপদে পড়তে চাও? কেন কেন ডাক্তারবাবু? পুলিশ একে ধরতে আসছে, পাকা খবর। আজই ও বেলায় এসে পড়বে। তারপর পুলিশ কি তোমাকে ছাড়বে? বাড়ি শুদ্ধ সবাইকে চালান করে দেবে, আমি বলে দিচ্ছি। কেন, ইনি কি করেছেন জানো না? এ তো খুনি আর ডাকাতের দলের লোক, স্বদেশী করার নাম করে এইসব করে। আমি এত করে বললাম আমাদের পথে আসতে। সূর্য বলল, আপনি আমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে চান সেটা আলাদা কথা, কিন্তু এসব মিথ্যে কথা কেন বলছেন এদের? শোনো ছোকরা, এসব আমি বলিনি, পুলিশের রিপোর্ট। পুলিশ তোমাকে শুধু সন্দেহ করে ধরছে না, বড় বাঁকিতে যে ডাকাতি হয়েছিল তার সঙ্গে তোমার নাম জড়িয়েছে। মহকুমা থানায় আমাদের ইনফর্মার আছে, সে পাকা খবর এনেছে। এসব মিথ্যে কথা। সত্যি মিথ্যে আমি জানি না, তোমার দলের কে নাকি একজন ধরা পড়ে সব নাম ফাঁসিয়ে দিয়েছে। সূর্য দ্রুত চিন্তা করতে লাগলো, কে ধরা পড়েছে? ঠিক বুঝতে পারল না। ব্রজগোপালের পক্ষে ধরা পড়া অসম্ভব, তার আগে তিনি আত্মহত্যা করবেন। তাহলে কে? তমনাশ ডাক্তার এবার সুর নামালেন। সূর্যর মুখের দিকে অবিচল দৃষ্টি ফেলে বললেন, এই বয়স, এর মধ্যেই পুলিশের হাতে ধরা পড়লে একেবারে ছিবড়ে করে দেবে। আমার একটা কথা শুনবে? বলুন। এক্ষুনি জিনিসপত্র গুছিয়ে নাও, আমার সঙ্গে চলো। আমার এক ভাইরা থাকে রাজগিরে, সেখানে তোমাকে পাঠিয়ে দিচ্ছি। সেখানে বিশেষ জনমনুষ্যী নেই, কেউ তোমাকে খুঁজবে না। তার কোয়ার্টারে থাকবে, বছরখানেক ডুব মেরে থাকো। আমার ভাইরা ভালো লোক, সে তোমাকে যত্ন করে রাখবে। সূর্য একটুক্ষণ মাত্র চিন্তা করল। ব্রজগোপালকে কোনো খবর না দিয়ে সে কি এখান থেকে চলে যেতে পারে? দলের সবাই রয়েছে গোপনে ছড়িয়ে ছিটিয়ে। সূর্য যদি হঠাৎ চলে যায় তাহলে যোগাযোগ নষ্ট হয়ে যাবে। সবাই কি ভাববে না যে সে ভয় পেয়ে পালিয়েছে? বরং জেলে যাবার চিন্তা তার মধ্যে খানিকটা উত্তেজনা জাগায়। জেলখানার অনেক গল্প সে শুনেছে, কিন্তু ভেতরটা কখনো দেখেনি। মুখ তুলে সে বলল, না, আমার যাওয়া হবে না। তারপর আধ ঘন্টা ধরে তাকে বোঝানোর চেষ্টা হলো। তমনাশ আর উপেন তো সূর্যকে বেশি দিন ধরে চেনেন না, সুতরাং বুঝবেন কি করে যে এ ছেলে একবার না বললে আবার হ্যাঁ বলানো কত শক্ত। সূর্য জিদ ধরে রইল, সেখান থেকে যাবে না। সে বরং গায়ের বটতলায় বসে থাকবে। সেখানে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় তো ধরুক, তাহলেও তার দলের লোক তার সন্ধান পাবে। শেষ পর্যন্ত উপেন বলল, আচ্ছা ডাক্তারবাবু, মুর্শিদের চর, সেখানে ওনাকে রাখা যাবে না? ডাক্তার একটুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, সেখানেও থাকতে পারবে, খুব সাপখোপের উপদ্রব। তা বলে কি এনাকে পুলিশের হাতে দেওয়া যায়? ডাক্তার কম্পিত গলায় বললেন, এরা বেঘরেই মরতে চায়, তুমি আমি কি করব বলো? একখানা মাঠ ও খানিকটা জঙ্গল পেরিয়ে সূর্যকে তক্ষুনি নিয়ে যাওয়া হলো মুর্শিদের চরে। অনেকখানি জলা জায়গার মধ্যে কিছুটা অংশ উঁচু হয়ে আছে, সর আর নলখাগড়ার ঝাড় চতুর্দিকে, মাঝে মাঝে গর্ত ও কেঁচোর মাটি তোলা। দুটি ছাতিম গাছ পাশাপাশি দুই বন্ধুর মতন দাঁড়িয়ে, তার নিচে চারটা খুঁটির ওপর খড়ের চালা, কোনো দেয়াল নেই। মনে হয় এখানে আগে কখনো কেউ থেকেছে।
সেইখানে একটা শতরঞ্চি ও বালিশ পেতে দেওয়া হলো। উপেন বলল, পুলিশের বাপের সাধ্য নেই আপনাকে এখান থেকে খুঁজে বার করে। থাকতে পারবেন তো দাদা? সূর্য ঘাড় নেড়ে বলল, ঠিক আছে, আপনি আমাকে মাঝে মাঝে খবর দিয়ে যাবেন। ব্রজগোপাল দা যদি আসেন। উপেন বলল, মাঝে মাঝে মানে? আমি রোজ আসব। আপনার খাবার নিয়ে আমাকে আসতে হবে না? উপেন চলে যাবার পর সূর্য কোমর থেকে রিভলভারটা বার করে হাতে নিয়ে জায়গাটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। নিচের তলায় খুটখাট করে আওয়াজ হচ্ছে। বড়বাবু 3 তলা থেকে চেঁচিয়ে ডাকলেন, রতন, রতন। কেউ কোনো সাড়া দিল না। গোটা বাড়িটা অন্ধকার, আলো জ্বালার উপায় নেই। বড়বাবু একটা টর্চ হাতে নিয়ে নিচে নেমে এলেন। বাড়িতে আর একটিও জনমনুষ্য নেই। পরপর ঘরগুলো তালাবন্ধ। রতনই একমাত্র সঙ্গী, ঠাকুর ও চাকরের কাজ করে। সে ছোকরারও মাঝে মাঝে বাইরে রাত কাটানোর স্বভাব আছে। কোথায় নাকি সে যাত্রা শুনতে যায়। এই ব্ল্যাক আউটের মধ্যেও কোথায় যাত্রা হয় কে জানে। বড়বাবু 2-1 বার ধমক দেওয়ায় সে এখন না বলেই যেতে শুরু করেছে। ছাড়িয়েও দেওয়া যায় না। এখন লোক পাওয়া বড় মুশকিল। বড়বাবু 1 তলার ঘরগুলো ভাড়া দিয়েছেন সিভিল সাপ্লাই দপ্তরকে। রাত্রে ওদের কেউ থাকে না। বড়বাবু নিচে এসে দেখলেন সদর দরজাটা ভেজানো, তালা খুলে বেরিয়ে গেছে রতন। এরকমভাবে এত রাত্রে দরজা খুলে রাখা যায় না। চোর ডাকাতের উপদ্রব ইদানিং খুব বেড়েছে। রতন বাইরেই থাক। তিনি দরজা বন্ধ করে দিলেন। এত বড় বাড়িতে আর দ্বিতীয় মানুষ নেই। অদ্ভুত রকমের নিস্তব্ধ। বড়বাবু নিজেই নিজের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন। দোতলার খুটখাট শব্দটা এখন থেমেছে। তবু একবার দেখা দরকার। মাত্র কয়েক মাস আগেও এ বাড়ি লোকজনে ভরা ছিল। এই সময়টায় আড্ডা হতো খাবার ঘরে। এখন গোটা কলকাতাটাকেই মৃত শহর বলে মনে হয়। চাবির তোড়া নিয়ে বড়বাবু একটার পর একটা ঘর খুলে দেখতে লাগলেন। এটাই ছিল প্রিয়রঞ্জনের ঘর। এখন সম্পূর্ণ খালি, কোনো আসবাবও নেই। চিররঞ্জনের ঘরে তবু কিছু কিছু জিনিসপত্র রয়ে গেছে। দেয়ালে ঝুলছে বাদলের ঘুড়ি আর লাটাই। এগুলো সঙ্গে নেবার জন্য ছেলেটা অনেক কান্নাকাটি করেছিল, কিন্তু মালপত্র বেশি হয়ে যাওয়ায় তাকে নিতে দেওয়া হয়নি। জানলা দরজা অনেক দিন বন্ধ বলে ঘরের হাওয়ায় একটা গুমোট গন্ধ। মেঝেতে ধুলো জমেছে, তার উপর সরু সরু দাগ। বড় বড় ইঁদুরের উপদ্রব হয়েছে খুব। তারাই শব্দ করে। ফাঁকা বাড়িতে সামান্য শব্দ অনেক বেশি মনে হয়। টর্চের আলো ফেলে ফেলে বড়বাবু প্রত্যেকটা কোণা ঘুপচিও খুঁজে খুঁজে দেখলেন। সূর্যর ঘরে তার জিনিসপত্র সবই ঠিকঠাক রয়েছে। তার বিছানা, তার বই খাতা, আলনায় ঝুলছে জামা প্যান্ট। ছেলেটা প্রায় কিছুই সঙ্গে নিয়ে যায়নি। এত অল্প বয়সে এই ছেলেটার এত অনাসক্তি। বড়বাবুর আজকাল প্রায় মনে হয় সূর্যর সঙ্গে তার আর কখনো দেখা হবে না। আগে তিনি ছেলের কথা বিশেষ ভাবতেন না। গত কয়েক মাস ধরে বড্ড মায়া পড়ে গেছে। ওই বয়সে এসে ছেলেটা খুব উদ্ভ্রান্ত। বড়বাবু নিজেও ঠিক ওই রকম ছিলেন। একসময় বাড়িটা গম গম করত, এখন সবাই চলে গেছে। বড়বাবুর কোথাও যাবার জায়গা নেই। জীবনটা যদি ফাঁকা হয়ে যায় তাহলে যেখানেই যাও সবই তো একরকম। কোনো ঘরেই কিছু নেই, সুতরাং ইঁদুরেই শব্দ করছে এই সিদ্ধান্ত নিয়ে বড়বাবু ঘরগুলোর দরজায় আবার তালা লাগিয়ে ওপরে উঠে এলেন। খানিকটা পরেই আবার শুনতে পেলেন সেই রকম খুটখাট খুটখাট আওয়াজ। ইঁদুর বা বেড়ালের চেয়েও বেশি সবল কোনো প্রাণীর উপস্থিতির মতন। বড়বাবু খানিকক্ষণ কান খাড়া করে শুনলেন, কিন্তু গ্রাহ্য করলেন না। ফাঁকা বাড়িতে এরকম অনেক শব্দই হয়। হয়তো ভূত প্রেতই আসে, আসুক, তারা তো আর কিছু করছে না। এতগুলো ঘর খালি থাকা সত্ত্বেও বড়বাবু 3 তলার নিজস্ব ঘরটা ছাড়েননি। রতন কখনো সারা রাত বাইরে থাকলে
তিনি নিজে ভোরবেলা এখানে স্পিরিট ল্যাম্প জেলে চা তৈরি করে নেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুম কমে গেছে। অনেক রাত না হলে ঘুম আসতে চায় না, আবার ঘুম ভেঙে যায় খুব ভোরে। বড়বাবু বালিশে আধো হেলান দিয়ে বই খুলে বসলেন। ঘরের সমস্ত জানলা বন্ধ, আলোয় ঠুলি পড়ানো। সামান্য আলোর রশ্মি বাইরে গেলেই এআরপির ছেলেরা হুইসেল দেয়, চেঁচামেচি করে। হাতিবাগানের পর খিদিরপুরে আর একবার এলো পাথারি বোমা ফেলে জাপানিরা চুপ করে গেছে। বড়বাবুর সময় আর কাটতেই চায় না। সারা দিনটা এখন প্রায় তিনি বাগবাজারের অনাথ আশ্রমেই কাটান। তত্ত্বাবধায়করা অনেকেই পালিয়েছে। ছেলেগুলোর খুবই দুরবস্থা। যুদ্ধের বাজারে অজস্র চাকরি। বড়বাবু কিছু কিছু ছেলেকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন। সন্ধ্যের পর তাকে বাড়ি ফিরে আসতেই হয়। এমনিতেই তিনি একটু রাতকানা। এখন এই অন্ধকারের মধ্যে একা একা রাস্তায় হাঁটা তার পক্ষে অসম্ভব। তারপর সন্ধ্যে থেকে মধ্যরাত পর্যন্ত এত বড় ফাঁকা বাড়িতে তাকে একা থাকতে হয়। একে একে সবাই যখন চলে যাচ্ছে, তখন এত বড় বাড়ির আর দরকার কি? যুদ্ধ থেমে গেলে তিনি এ বাড়ি বিক্রি করে দেবেন। এখন এ বাড়ি কেনার খদ্দের নেই। একসময় বিরক্ত হয়ে বড়বাবু হাতের বইখানা ছুঁড়ে ফেলে দিলেন। এত কম আলোয় তার পড়তে অসুবিধা হচ্ছে। তাছাড়া মায়া ও ইনকাদের সভ্যতা বিষয়ক যে বইটি তিনি পড়ছিলেন, তার লেখক ইনিয়ে বিনিয়ে বারবার পেইগানদের সঙ্গে ক্রিশ্চিয়ানিটির তুলনা না করে পারছেন না। আলো নিভিয়ে বড়বাবু বেরিয়ে এলেন ছাদে। গতকাল পূর্ণিমা ছিল, আজও জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে আকাশ। ব্ল্যাক আউটের উদ্দেশ্য অনেকটা ব্যর্থ করে দিচ্ছে। বড়বাবু কিছুক্ষণ পায়চারি করলেন অন্যমনস্কভাবে। তারপর ছাদের এক কোণে এসে থেমে গেলেন। কার্নিশ থেকে একটা অশ্বত্থের চারা উঠেছে। কিছুদিন আগে একবার এখান থেকে একটা অশ্বত্থ গাছ কেটে দিয়েছিলেন, কিন্তু এই গাছ বড় জেদি, আবার উঠেছে মাথা ফোঁড়ে। বাড়িটা এমন কিছু পুরনো নয়, তবু কি এরা টের পেয়ে গেছে যে এটার পোড়ো বাড়ির দশা হতে আর দেরি নেই? বড়বাবু হাত দিয়ে টেনে অশ্বত্থ গাছটাকে উপড়ে ফেলার চেষ্টা করলেন, পারলেন না। বয়স অনেক হলো, এখন আর হাতে তেমন জোর পান না। তাছাড়া এই গাছগুলোর শিকড়ে সাংঘাতিক জোর। বয়স অনেক হলো, এবার কোনো একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেতে হবেই, মায়া বাড়িয়ে তো আর লাভ নেই। দুঃখ করারও কিছু নেই তাতে। অনেকগুলো বছর তো কাটল। জন্মরাত্রেই যে ছেলের মা মারা যায়, সেই ছেলের তো বেঁচে থাকার কথাই ছিল না। তার বদলে সে পেয়েছে বিশাল একখানা জীবন এবং অনেক কিছু। বড়বাবুর মনে হলো, এইরকম কোনো রাত্রে যদি তিনি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন, তাহলে কি হবে? দেখবার কেউ নেই, মরতে হবে একা একা। সদর দরজা বন্ধ, রতন ঢুকতে পারবে না। তার মৃতদেহটা পড়ে থাকবে, পিঁপড়ে ঘুরে বেড়াবে তার চোখে, ইঁদুর আর শোলারা তার শরীর কুড়ে কুড়ে খাবে। শেষ পর্যন্ত সিভিল সাপ্লাই অফিসের লোকেরা যদি কোর্টের ইনজাংশন নিয়ে দরজা খুলে ঢোকে। এই চিন্তায় বড়বাবু মোটেই ভয় পেলেন না, বরং একটু মুচকি হাসলেন। হাসপাতালে গিয়ে ভুগে ভুগে মরার চেয়ে তিনি তার মৃত্যুটাকে একটু নাটকীয় করে দেখতে চাইছেন। আকস্মিকভাবে বুলবুলের মৃতদেহটা ভেসে উঠল তার চোখের সামনে। বুলবুল, যার পোশাকি নাম ছিল নাসিমারা বানু, সূর্যর মা। বুলবুল বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। মৃত্যুর পরও বুলবুলের চেহারা একটুও বদলায়নি। ঘুমের থেকেও প্রগাঢ় মৃত্যু তার রূপকে যেন একটা মহিমা দিয়েছিল। অসহ্য সুন্দর ছিল বুলবুল। এ যেন ছাঁচে গড়া মানুষ নয়, আলাদা কোনো শিল্পীর বহু যত্নের সৃষ্টি। মৃত বুলবুলকে দেখে মনে হচ্ছিল ঠিক যেন গল্পের সেই স্নো হোয়াইটের মতন কোনো রাজকুমারের স্পর্শে আবার জেগে উঠবে। অমরনাথ তাকে আর জাগাতে পারেননি। বুলবুলের হাত ধরে বারবার ঝাঁকুনি দিতে দিতে জিজ্ঞেস করেছিলেন, বুলবুল, হে কি করলে, হে কি করলে? কোনো উত্তর দেয়নি বুলবুল। তার মৃত্যুর কোনো কারণ রেখে যায়নি।
বুলবুলের মৃত্যুতেও কাঁদতে পারেননি অমরনাথ। কান্নার চেয়েও আরও বেশি কিছু জমেছিল বুকের মধ্যে। তাই বুকে অসহ্য ব্যথা। সেই অসহ্য ব্যথায় বারবার অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা জল পড়েনি। সূর্যর তখন 3 বছর বয়স। মায়ের মৃত্যু সম্পর্কে তার কোনো বোধই হলো না। পূর্ণিমাকে ছেড়ে বুলবুলকে ভালোবেসে হয়তো সামাজিকভাবে একটা অপরাধ করেছিলেন অমরনাথ, কিন্তু এছাড়া তার উপায় ছিল না। বাল্যকাল থেকেই তিনি পরের ঘরে মানুষ, পরের দয়ায় স্নেহে প্রতিপালিত হয়েছেন। নিজের রক্তের সম্পর্কে কারুকে দেখেননি কখনো। তবু তিনি হেরে যাননি, মিশে যাননি সাধারণ ম্যাটম্যাটে মানুষের ভিড়ে। প্রথম যৌবনে পূর্ণিমাকে ভালো লেগেছিল। সমাজকে তুচ্ছ করে বিয়ে করেছিলেন পূর্ণিমাকে। তিনি বুঝেছিলেন আধুনিক মানুষের সমাজ অর্থের কাছে নতজানু, সুতরাং তার অর্থ চাই। প্রথম থেকেই চাকরি বাকরির জন্য লালায়িত না হয়ে ব্যবসায় মন দিয়েছিলেন। একসময় উপার্জন করেছেন অগাধ অর্থ। অমনি সমাজ তাকে মাথায় তুলে নাচতে চেয়েছে। কেউ তার পূর্ব পরিচয় সম্পর্কে প্রশ্ন করেনি, বরং উপযাচক হয়ে এসেছে ক্লাবের সভাপতি করতে। শ্রাদ্ধ বিবাহের অনুষ্ঠানে তার জন্য বিশেষ শ্রদ্ধার আসন। তবু অমরনাথের মনে হয়েছিল, এরপর কি? মানুষের আর কি কিছু পাওয়ার নেই? তৃপ্তি পাননি কখনো অমরনাথ। পূর্ণিমাও আর তাকে ঠিক সঙ্গ দিতে পারছিল না। প্রথম যৌবনে পূর্ণিমার মনটা ছিল খুব কল্পনাপ্রবণ। অমরনাথকে ঘিরে তার অনেক স্বপ্ন ছিল। কিন্তু অমরনাথের যত অর্থ প্রতিপত্তি বাড়তে লাগলো, ততই সেই মোহে জড়িয়ে পড়ল পূর্ণিমা। বাল্য বয়সে বিধবা হয়ে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছে পূর্ণিমা। তাই সামাজিক সম্মান পাবার জন্য একটা কাঙালপনা ছিল তার মধ্যে। একসময় পূর্ণিমা ছোট ছোট কবিতা রচনা করত। সেসব ছেড়ে ছুড়ে উৎসবের নেমন্তন্নে এক গা গয়না পরে যাওয়াই ছিল তার কাছে বেশি গর্বের। অমরনাথ পূর্ণিমার এই ছেলে খেলা দেখে তাকে রাশি রাশি গয়না দিয়েছেন। দেখতে চেয়েছেন শেষ পর্যন্ত আশা মেটে কিনা। মেটেনি। পূর্ণিমার আরেকটা দুঃখ ছিল সন্তান সম্পর্কে। একবার একটি মেয়ে হয়ে মারা যায়, আর কোনো সন্তান হয়নি। অমরনাথ ব্যাপারটা স্বাভাবিকভাবে মেনে নিতে বলেছিলেন, কিন্তু পূর্ণিমা কি পারে? পূর্ণিমার সেই দুঃখ ক্রমশ অস্বাস্থ্যকর হয়ে উঠল। অমরনাথ সরে গেলেন তার কাছ থেকে। তারপর কিছুদিন সাধু সন্ন্যাসীর সঙ্গ করলেন অমরনাথ। নকল সাধু ছেড়ে খুঁজে বেরিয়েছেন আসল সাধু। সবাই তাকে বলেছেন, অত প্রশ্ন করো না, মেনে নাও, মেনে নেওয়াতেই শান্তি। কিন্তু অমরনাথের প্রশ্ন থামেনি। একসময় বিরক্ত হয়ে ওদের পরিত্যাগ করলেন। গান বাজনার চর্চা করতেন ছেলেবেলা থেকেই। কিছুদিন তাতেই মেতে উঠলেন আবার। সেই সূত্রে বুলবুলের সঙ্গে দেখা। বুলবুলকে যখন তিনি প্রথম দেখেন, তার মনে হয়েছিল মানুষ নয়, একটা পুতুল। প্রথম প্রথম বেশি আকৃষ্ট হননি তার দিকে, বরং তার নাচের লয়ে কোথাও কোথাও ভুল হলে তিনি বিরক্তি প্রকাশ করেছেন। বড় লোকের অশিক্ষিত ছেলেরাই বেশি মাতামাতি করত বুলবুলকে নিয়ে, এবং সেই সব হইহল্লায় বেশি ভালোবাসত বুলবুল। একদিন কি কারণে যেন বুলবুলের মন খারাপ ছিল। তা সেই বিষণ্ণ মুখখানা দেখে অমরনাথ যেন একটা ধাক্কা খেলেন। বুলবুলকে এরকম অবস্থায় কখনো দেখা যেত না, তাই বোঝা যায়নি বিষণ্ণ হলে তাকে কত সুন্দর দেখায়। অমরনাথের মনে হয়েছিল যেন রূপের ঝাপটা এসে লাগছে তার গায়ে। তিনি টের পেলেন রূপেরও একটা পরিশুদ্ধ করার ক্ষমতা আছে। রূপের সামনে এসে সব সময় যে শুধু রক্ত জ্বলে ওঠে তাই নয়, অনেক সময় মনটা অনেক শান্ত হয়ে যায়, অনুভূতি অনেক সূক্ষ্ম হয়। এই রূপকে নিজের হাতে পাবার একটা তীব্র ইচ্ছে কারুর কারুর ক্ষেত্রে নিজেকে মানুষ হিসেবে মহত্তর করে তোলার বাসনাও জাগায়। দুর্বৃত্তরা চায় রূপ কেড়ে নিতে, কেউ কেউ চায় তা পাওয়ার যোগ্য হয়ে উঠতে, যে যোগ্যতার কোনো মাপকাঠি নেই। অমরনাথ মনস্থির করে ফেললেন। পূর্ণিমাকে তিনি খোলাখুলি বলেছিলেন সব। এ প্রস্তাবও দিয়েছিলেন যে পূর্ণিমা ইচ্ছে করলে তার বাপের বাড়িতে গিয়ে থাকতে পারে। তাকে তিনি বিষয় সম্পত্তির একটা বড় অংশও দিয়ে দেবেন। পূর্ণিমা রাজি হয়নি। একবার বিধবা ছিল,
দ্বিতীয়বার স্বামী পরিত্যক্তা হতে চায়নি। অন্তঃসার শূন্য সম্পর্ক নিয়েও বাইরের ঠাট বজায় রাখতে চেয়েছিল। ইয়ার বকশিদের হাত থেকে বুলবুলকে ছাড়িয়ে নিতে কম হাঙ্গামা পোহাতে হয়নি অমরনাথকে। সেই কারণেই তাকে এলাহাবাদের বাস তুলে দিয়ে গোয়ালিয়রে চলে আসতে হয়। কাছাকাছি পাবার পর দেখা গেল বুলবুল অত্যন্ত জেদি আর অভিমানী। ভেতরটা তার শিশুর মতন অপরিণত। অমরনাথকে পেয়ে সে আর সব কিছু ছাড়ল। নাচের মুদ্র নেবার বদলে সে বুঝতে পারল তাকে আরও শিখতে হবে। শেখার শেষ নেই। নিছক নর্তকের বদলে সে শিল্পী হয়ে উঠল আস্তে আস্তে। পূর্ণিমা কোনোদিন বুলবুলের মুখ দর্শন করতে চায়নি, কিন্তু বুলবুলের সন্তান হবার পর পূর্ণিমা নিজে থেকে তার বাড়িতে গিয়েছিল ছেলের মুখ দেখতে। তাতে বুলবুল একেবারে অভিভূত হয়ে পড়ে। পূর্ণিমা কেনই বা নিজে থেকে গেল, কেনই বা বুলবুল তাতে এত অভিভূত, এটা বুঝতে পারেননি অমরনাথ। সন্তানের ব্যাপারে মেয়েদের মনের এই জটিল গতি কোনোদিন তার পক্ষে বোঝা সম্ভব হয়নি। এরপর থেকে বুলবুল অনেক বদলে গেল। তার সঙ্গে এমন ভাব হয়ে গেল যে যেন অমরনাথ আর কেউ না, তার সঙ্গে কথা বলারও সময় নেই। এরপর বুলবুল আবার জেদ ধরল যে অমরনাথ শুধু পূর্ণিমাকে নিয়েই থাকুক, সে অন্য কোথাও চলে যাবে। পূর্ণিমার প্রতি অবিচার করা হচ্ছে, এতে তার পাপ হবে। অমরনাথ কিছুতেই বোঝাতে পারলেন না এক কথায় এরকম ফেরা যায় না। তাছাড়া তিনি স্বার্থপর, নিজের ভালো লাগা মন্দ লাগার মূল্যই তার কাছে সবচেয়ে বেশি। বুলবুল তখন ইচ্ছে করে অমরনাথকে আঘাত দেবার জন্য বাড়িতে আসর বসাতে শুরু করল। রাজপরিবার থেকে তার ডাক আসায় সে অমরনাথের কথা অগ্রাহ্য করে সগর্বে চলে গেল সেখানে নাচতে। অমরনাথ প্রত্যেক দিন তার কাছে যান, বুলবুল তাকে ফিরিয়ে দেয়। নারীর মন বড় বিচিত্র, এ বোঝা সহজ কাণ্ড নয়। অমরনাথ বুঝতে পারলেন না বুলবুলকে। একদিন তিনি সত্যি বুলবুলের কাছে যাওয়া বন্ধ করলেন। মনস্থির করে ফেললেন যে এবার বুলবুলকে ভুলে যেতে হবে। আর 5 জনের সঙ্গে এক আসরে বসে বুলবুলের নাচ দেখা তার পক্ষে সম্ভব নয়। এত করে নিজেকে দূরে সরিয়ে নিতে চাইছিল বুলবুল, কিন্তু সত্যি যেদিন দেখল অমরনাথ তাকে ছেড়েছে সেদিন খুব খানিকটা কাঁদল। তারপর ছেলেকে পূর্ণিমার কাছে পাঠিয়ে দিয়ে নিজে বিষ খেল। যেন একটা ছেলে খেলা, যেন বিষের নাম অভিমান, কেউ এসে তার মান ভাঙাবে। কবরখানার অন্ধকার গহ্বরে চলে গেল বুলবুল। বড়বাবু সেই নিস্তব্ধ বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন, যেন এই মৃতের শহরে তিনি একা জেগে আছেন। সারা জীবন তিনি মানুষের সঙ্গ চেয়েছিলেন, ঈশ্বরকে চেয়ে নিরালা হয়ে যাননি, তবু সবাই একে একে তাকে ছেড়ে চলে গেল। আকাশের দিকে তাকিয়ে তিনি মনে মনে বললেন, একটা জীবন কেটে গেল, তবু আমি মানুষের জীবনের মর্ম কি তা বুঝতে পারলাম না। সত্যিই কি কোনো মর্ম আছে, না কোনো ক্রমে দিন কাটিয়ে যাওয়াই সব?